দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার না থাকা সত্ত্বেও এই মুম্বাই ইন্ডিয়ান্স দলে কিন্তু তাদের ব্যালেন্স কোনোভাবেই নষ্ট হবে না, কারণ তাদের দলে সেইভাবে রয়েছে তাদের সাবস্টিটিউট প্লেয়ার, সেইভাবে প্লেয়ারগুলোকে ইউজ করতে পারবে। তো যেখানে আজকে কলকাতার নাইট রাইডার্স তাদের অ্যাওয়ে ম্যাচটা খেলতে চলেছে, প্রথম ম্যাচ এই বছর আইপিএলের ওয়াংখেড়েতে খেলবে মুম্বাইয়ের ঘরের মাঠে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের কেমন প্লেইং ইলেভেন হতে পারে, কলকাতা নাইট রাইডার্স দলেরই বা কেমন প্লেইং ইলেভেন হতে পারে, দুই দলের কোন প্লেয়ারটা কি ফ্যাক্টর হতে চলেছে, আবার দুই দলের মধ্যে কোন দলের কোন জায়গায় শক্তি কোন জায়গায় দুর্বলতা, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওর শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স দলকে নিয়ে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স দলে দুটো প্লেয়ার এই মুহূর্তে নেই। একজন হলো মিচেল স্যান্টনার এবং আরেকজন হলো উইল জ্যাক। এই দুটো প্লেয়ার থাকলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং এই অপশানটাও দিতে পারতো যদি তারা থাকতো। তো এই মুহূর্তে যেহেতু নেই, তো এদের নিয়ে কথা বলে লাভ নেই। তো সেই সব দিক বিচার করে মোটামুটি মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্রথমে প্লেইং ইলেভেনটা নিয়ে যদি কথা বলি, দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের যে প্লেইং ইলেভেনটা হবে সেখানে কিন্তু তুমি কোনো প্লেয়ারকে মানে খুব একটা দুর্বলভাবে দেখতে পারো না। সবাই ট্যালেন্টেড প্লেয়ার, সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো প্রথমে তুমি ওপেনার হিসাবে দেখতে পাবে রোহিত শর্মাকে এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে দেখতে পাবে কুইন্টন ডিকককে। এই জায়গায় কিন্তু রিকেলটনও আছে, দুজনে একই টাইপের প্লেয়ার, মানে কুইন্টন ডিকক এবং রিকেলটন। তো এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখতে গেলে কুইন্টন ডিকক অনেকটা এগিয়ে আছে, যে কারণে হয়তো কুইন্টন ডিককের ওপরই ভরসা রাখবে। এবং তারপর ওয়ান ডাউনে সূর্যকুমার যাদবকে তুমি দেখতে পাবে, টু ডাউনে দেখতে পাবে তিলক ভার্মাকে, তারপর থ্রি ডাউনে মানে 5 নম্বরে তোমরা রাদারফোর্ডকে দেখতে পাবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে থাকবে নামান ধীর। তো এই জায়গাতে কিছু একটা চেঞ্জ হবে, কীরকম সেটা খেলার সিচুয়েশান বুঝে। নামান ধীর, রাদারফোর্ড এবং হার্দিক পান্ডিয়া, এদের মধ্যে কখন কাকে ফিনিশার হিসাবে নামানো হবে, মানে 3 ডাউন 4 ডাউন 5 ডাউন, এই বিষয়টা খেলার সিচুয়েশান হিসাবে কিন্তু চেঞ্জ হতে পারে। তারপর 8 নম্বর পজিশনে দীপক চাহারকে রাখতে পারো, 9 নম্বর পজিশনে ট্রেন্ট বোল্ট, 10 নম্বর পজিশনে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে তুমি মায়াঙ্ক মারকান্দেকে রাখতে পারো। এবার এই জায়গায় আর একটা ভালো অপশন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আছে, যেহেতু কেকেআর দলে বেশিরভাগ মারকুটে ব্যাটসম্যানরা রয়েছে, মানে প্রথমের দিকে বলো বা মিডিল অর্ডারে বলো, সেক্ষেত্রে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলে একজন ভালো মিস্ট্রি স্পিনার রয়েছে, যে হলো আল্লাহ গাজারফার। তো এই প্লেয়ারটাকে তুমি ইউজ করতে পারো, যেহেতু প্লেয়ারটা বিদেশি, সেই জায়গায় তোমাকে যে কোনো একজন বিদেশি প্লেয়ারকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে বাদ দেওয়ার জন্য তুমি ট্রেন্ট বোল্টের অপশনটা দেখতে পারো, যে ট্রেন্ট বোল্টকে ড্রপ করে তুমি সেই জায়গায় আল্লাহ গাজারফারকে খেলাতে পারো। কেননা ট্রেন্ট বোল্ট এই মুহূর্তে খুব একটা যে ভালো ফর্মে আছে এমনটা নয়। আবার তুমি যদি মায়াঙ্ক মারকান্দেকে খেলাও তাহলে তুমি ট্রেন্ট বোল্টকে খেলাও, কারণ তোমার কাছে একটা লেগ স্পিনার বা একটা স্পিন বোলার কিন্তু অবশ্যই লাগবে। এবার মাঝখানে জসপ্রীত বুমরাকে নিয়ে একটু কথা বলে রাখি। জসপ্রীত বুমরা বেশ কিছুদিন আগেও যেটা খবর পাওয়া যাচ্ছিল, মানে জসপ্রীত বুমরাকে নিয়ে, যে সে কিন্তু এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগদান করেনি, কিন্তু গতকাল থেকে সে যোগ দিয়ে দিয়েছে, প্র্যাকটিস করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে খুব একটা আর সন্দেহের কিছু জায়গা নেই যে জসপ্রীত বুমরা কিন্তু কেকেআর এর এগেনস্টে খেলতে চলেছে। তো বন্ধুরা, এই গেল মোটামুটি মুম্বাই ইন্ডিয়ান্সের একটা প্লেইং ইলেভেন। দেখো এই প্লেইং ইলেভেনটা যে মিলে যাবে এমন তো নয়, আমরা একটা প্রেডিক্ট করতে পারি। এবার যদি কেকেআর দলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই ওপেনার হিসেবে দেখতে চাইবো ফিন অ্যালেন এবং তার সঙ্গে আজিঙ্কে রাহানেকে। ওয়ান ডাউনে হয়তো থাকবে ক্যামেরন গ্রিন, টু ডাউনে থাকবে অঙ্করিশ রঘুবংশী অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান। তারপরে 5 নম্বর পজিশনে তুমি রাখতে পারো রিঙ্কু সিংকে, 6 নম্বর পজিশনে রমনদীপ সিং, 7 নম্বর পজিশনে অনুকূল রয়, 8 নম্বর পজিশনে সুনীল নারিন, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে ব্লেসিং মুজরাবানি, 11 নম্বরে কার্তিক তিয়াগী। এবার এই জায়গায় কেকেআর দল যদি ভাবে তাদের ব্যাটিংটাকে আরও বেশি স্ট্রং করব, সেক্ষেত্রে ব্লেসিং মুজরাবানিকে ড্রপ করিয়ে কিন্তু রোবমান পাওয়েলকে খেলাতে পারে, একটা ভালো অপশান আছে। কিন্তু এই রিস্কটা নেবে বলে আমার মনে হয় না, কারণ একজন বিদেশি বোলার দরকার। আর এই ওয়াংখেড়ের সিচুয়েশনে বা এই পিচে কিন্তু ব্লেসিং মুজরাবানি বেশ কি ফ্যাক্টর হতে চলেছে, কারণ তার হাইটও আছে। সেক্ষেত্রে কিন্তু মানে একটা বাউন্স পাওয়ার সম্ভাবনা এই ব্লেসিং মুজরাবানির মধ্যে থাকছে। তো হয়তো পারফেক্ট প্লেইং ইলেভেন এইটাই হতে চলেছে। এবার তোমার কাছে ব্যাটিংয়ের দিক থেকে আরও অপশান থাকছে, তেজস্বী ধাইয়া, রাহুল ত্রিপাঠী, মনীষ পান্ডে। আবার বোলিংয়ের দিক থেকে সৌরভ দুবেকে তুমি পাবে, বৈভব অরোরাকে পাবে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারগুলোকে কিন্তু সিচুয়েশন হিসাবে ইউজ করা যেতে পারে, যেহেতু তুমি ইম্প্যাক্ট প্লেয়ারের একটা অপশান পাচ্ছ, তো সেটা কিন্তু পাওয়া যেতে পারে। এবার কথা হলো এই জায়গায় সবথেকে বড় মানে কি ফ্যাক্টর কি হতে চলেছে, কি ফ্যাক্টর হতে চলেছে টস। কারণ ওয়াংখেড়ের পিচে বেশিরভাগ টিম চায় চেস করতে, যে টসে জিতবে সে প্রথমেই বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেবে, এইটাই মানে 90% শিওর ধরে নাও।
এবার সেই সিচুয়েশন অনুযায়ী বোলিং অপশানগুলোকে রোটেট করতে হবে। এবার কথা হলো কলকাতার কাছে কিন্তু যেটা স্ট্রং পয়েন্ট সেটা হলো তাদের স্পিন অ্যাটাক। দেখো সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, এই তিনটে কিন্তু তোমার কাছে স্পিন অ্যাটাক আছে। তার মধ্যে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীকে নিয়ে কোনো কথা নেই। অনুকূল রায় অনেকদিন পর ফর্মে ফিরেছে, এই বছর যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি হয়েছে সেখানে কিন্তু দারুণ খেলেছে, সেই সঙ্গে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তো অনুকূল রায়ের বোলিংয়ের উপরেও একটা ভরসা থাকবে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদব যে সুইপগুলো খেলে বা হার্দিক পান্ডিয়া যে শটগুলো মারে, সেক্ষেত্রে কিন্তু অনুকূল রায়ের একটা অপশান ভালো কাজ দিতে পারে, কারণ সে লেফট আর্ম স্পিনার, রাইট হ্যান্ড ব্যাটসম্যানের থেকে বল বাইরের দিকে যাবে, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ দিতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। আবার যদি আমি মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে যাই, সেখানে কিন্তু জসপ্রীত বুমরা তাদের একটা বড় কি ফ্যাক্টর হতে চলেছে। কেননা এই বছর টি-20 বিশ্বকাপে কিন্তু আমরা ফিন অ্যালেনকে দেখেছি স্লোয়ার বলে বেশ কিছুটা স্ট্রাগল করতে, আর জসপ্রীত বুমরা কিন্তু পাওয়ার প্লেতে এসেও স্লো বল দেয় অনেকটা, এরকম টেন্ডেন্সি তার মধ্যে আছে। সেক্ষেত্রে এই জ্যাকব বেথেল বলো কি হ্যারি ব্রুক, এই সমস্ত প্লেয়ারকে অনেকবার ফাঁসানোর চেষ্টা করেছে। তো এইরকম যদি ফিন অ্যালেনের সঙ্গে হয়, তাকে কিন্তু তার উইকেটটা মানে তুলে নেওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকছে জসপ্রীত বুমরার দিক থেকে। আবার লাস্টের দিকে মানে মুম্বাই ইন্ডিয়ান্সে যখন ডেপথ ওভার থাকবে, সেই সময় তোমার কাছে ট্রেন্ড বল থাকছে, জসপ্রীত বুমরারও নিশ্চয়ই একটা দুটো ওভার বাঁচিয়ে রাখবে। মিডল অর্ডারে দীপক চাহার থাকবে। আবার যদি তোমার কাছে স্পিন অপশন যদি থাকে, মায়াঙ্ক মারকান্ডে কি আল্লাহ গাজারফার, যে কোনো একটা অপশন তুমি ইউজ করতে পারছো, সেক্ষেত্রে কিন্তু মানে মোটামুটি খুব একটা খারাপ টিম না। ব্যালেন্সের দিক থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআরের থেকে অনেকটাই এগিয়ে আছে। হার্দিক পান্ডিয়ার একটা অপশন তুমি পাচ্ছ। তো মোটামুটি মুম্বাই ইন্ডিয়ান্সের যথেষ্ট ব্যালেন্স টিম আছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি বলতে তাদের বোলিং অ্যাটাক, মানে পেস বোলিং অ্যাটাক, এবং সেই সঙ্গে তাদের মিডিল অর্ডার। কারণ মিডিল অর্ডারে এই যে তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, তারপর সূর্যকুমার যাদব, এই সমস্ত প্লেয়ারগুলো খেলবে। তো এটা কিন্তু তাদের স্ট্রং পয়েন্ট। আর কেকেআরের স্ট্রং পয়েন্ট, কেকেআরের টপ অর্ডার, মানে যে সমস্ত মার্কেটে প্লেয়ারগুলো আছে তারা, এবং সেই সঙ্গে তাদের স্পিন অ্যাটাক, এটা কিন্তু কেকেআর দলের ইম্পর্টেন্ট বা শক্তিশালী জায়গা হতে চলেছে। তো এবার কথা হলো মুম্বাই ইন্ডিয়ান্সের একটা টেন্ডেন্সি আছে যে তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরে শুরু করে, আবার কেকেআর এই সুবিধাটাকে নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে। এইগুলো মানে একটা যেগুলো হয়ে আসছে সেই নিয়ে কথা বলা, এটা তো হয়ে আসছে আর এই বছর হবে তার কোনো মানে মিল নেই। তবুও যে কেকেআর যদি প্রথম ম্যাচটা জিতে এই বছর শুরু করে, সেটা অবশ্যই একটা পজিটিভ স্টার্ট হবে। আর ভিডিও শুরুতেই বললাম এই যে হায়দ্রাবাদ কি ব্যাঙ্গালোরে, এদের খেলা দেখে খুব একটা বেশি করে লাভ নেই, কারণ এদের সেইভাবে বোলিং অ্যাটাক কিছু নেই। ব্যাঙ্গালোরের যদিও বা বোলিং অ্যাটাকটা আছে, জ্যাকব ডাফি আছে, সুয়াস শর্মা আছে, আর হায়দ্রাবাদে কেউই নেই বোলিং। তো এই হায়দ্রাবাদের এগেনস্টে যে কোনো টিমই চেস করে জিততে পারবে, এটা নতুন কিছু নয়। তবে কেকেআর দলের জন্য এই ম্যাচটা একটু টাফ হতে চলেছে। আর ব্যালেন্সের দিক থেকে আমি বলবো কেকেআরের থেকে সামান্য একটু হলেও মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে আছে। আবার তার মধ্যে তাদের ঘরের মাঠে খেলা, তারা তো একটু হলেও এগিয়ে থাকবে। তবে প্রথম ম্যাচটা জিতে কিন্তু শুরু করার একটা ভালো সুযোগ আছে কেকেআরের কাছে, কারণ এই জিনিসটা আমরা বারবার দেখেছি যে দলে ব্যালেন্সের একটু অভাব থাকে, সেই দলের কোনো না কোনো একটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে কিন্তু ম্যাচ জিতিয়ে দিতে পারে। তো এইরকম যদি হয় কেকেআর দলের দুটো একটা প্লেয়ার তাদের নিজস্ব খেলা দেখালো, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে এই ম্যাচটা জিতিয়ে দিল, এরকম হতে পারে। আবার এমনও হতে পারে প্রতিটা প্লেয়ার এফর্ট অনেকটা বেশি দিল, যে কারণে তারা এই ম্যাচটা অতি সহজেই জিতে গেল, এরকম হতে পারে। অ্যাজ এ কেকেআর ফ্যান অবশ্যই চাইবো যে কলকাতা ম্যাচটা জিতে এই বছর আইপিএলের যাত্রা শুরু করুক। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। কোন প্লেয়ারটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সব থেকে কি হতে চলেছে, মানে কি ফ্যাক্টর হতে চলেছে, কেকেআরের জন্য কোন প্লেয়ারটা সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে, কে আজকের ম্যাচে বেশি রান করতে চলেছে বলে তোমাদের মনে হয়, এই সমস্ত বিষয়গুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।